আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা। এই অধ্যায়ের অনুশীলন থেকে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে, আজকে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো সর্বপ্রথমে দেখো অনুশীলনের শুরুতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? এখানে উত্তরটি কিন্তু হবে ক, গ্লুকোজ। এরপর 2 নম্বরে বলা হচ্ছে কি দেখো যে স্নেহ, তোমরা একটু দেখো স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো কি কি? উত্তরটি কিন্তু এখান থেকে হবে খ নাম্বার, অর্থাৎ 1 এবং 3। 1-এ এ ডি ই এবং 3-এ হচ্ছে এ ডি কে। এরপর দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, অর্থাৎ একটি উদ্দীপক দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। তো অনুচ্ছেদটিতে বলা হচ্ছে রহিমার ওজন 50 কেজি ও উচ্চতা 1.5 মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাব সহ ওজন হ্রাস পেয়ে 47 কেজি হয়ে গেছে। তো দেখো 3 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে, এখানে উত্তরটি কিন্তু হবে ক 1 ও 2, অর্থাৎ রক্ত চলাচলে বিঘ্ন ঘটে এবং 2 পেশি নাজুক হয়ে পড়ে। এরপর 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি অর্থাৎ বিএমআই কত হয়েছে? এখানে উত্তরটি কিন্তু হবে খ নাম্বার 20.9 প্রায়। এরপর দেখো সৃজনশীল প্রশ্নটা আমরা একটু উত্তরটি দেখে ফেলবো। তার আগে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি একটু পড়ে ফেলি। উদ্দীপকে বলা হচ্ছে 14 বছরের তনুর ওজন 35 কেজি এবং উচ্চতা 1.5 মিটার। ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়ছে, খাওয়ায় তেমন রুচি নেই, কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে। চলো আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর একটু দেখে ফেলি। তো দেখো ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে ভরসূচি কি? উত্তরটা কি দেখো যে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করাই সূচকই হলো ভরসূচি। এবার খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে জের পথলমিয়া রোগ বলতে কি বোঝায়? উত্তর ভিটামিন এ এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়। এই অবস্থাই হলো জের পথলমিয়া। এই অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। এটি চোখের একটি মারাত্মক রোগ। এরপর গ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে তনুর 2 দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে? তো এই উত্তরটি কিন্তু তোমাদেরকে গাণিতিক উপায়ে দিতে হবে। তো উত্তরটি একটু দেখো পূর্ণ বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি দ্বারা শরীরবৃত্তীয় কাজ পরিচালনা করা হলো মৌল বিপাক। মৌল বিপাকের হার সাধারণত প্রকাশ করা হয় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বারা। দেহতলের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা অসুবিধাজনক বলে দেহের ওজন দ্বারা মৌল বিপাকের হার নির্ণয় করা হয়। তো ধরো নিচে আমরা বলা হয়েছে দেখো একজন পুরুষের মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি 1 কেজি ওজনের প্রতি ঘন্টায় 1 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। একজন মহিলার মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি 1 কেজি ওজনে প্রতি ঘন্টায় 0.9 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। তোমরা এখানে একটু বানানটা ঠিক করে নিও, এখানে শক্তি হবে আর এখানে বিপাক হবে। তনুকে একজন মহিলা হিসাব ধরে তার মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তি হিসাব করা হলো। দেখো তনুর ওজন 35 কেজি, তার একদিনে মৌল বিপাকে ব্যয়িত শক্তির পরিমাণ দেহের মোট ওজনের সাথে 0.9 এবং সময়টুকু গুণ করে ফেলতে হবে। তাইলে আমরা পাবো মোটামুটি এত কিলো ক্যালোরি। আচ্ছা এরপরে দেখো আমাদেরকে এখানে কি করতে হবে, এটা তোমরা একটু গুণ করলেই কিন্তু পেয়ে যাবে। আচ্ছা সমান সমান আমরা এখানে 756 কিলো ক্যালোরি লিখে ফেলতে পারি। অতএব তার 2 দিনের মৌল বিপাকের শক্তি ব্যয় হবে 75,602 কিলো ক্যালোরি, অর্থাৎ 1512 কিলো ক্যালোরি। সুতরাং তরুণীর 2 দিনের মৌল বিপাকে 1512 কিলো ক্যালোরি শক্তি ব্যয় হবে। এরপর ঘ নম্বর প্রশ্নটি একটু দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো। উত্তরটি দেখো উদ্দীপক থেকে দেখা যায় তনুর ত্বকে লালচে দাগ পড়ছে এবং খাওয়ায় তেমন রুচি নেই। এই সমস্যাগুলোর সমাধানের উপায় নিচে বিশ্লেষণ করা হলো। সাধারণত মানুষের ত্বকে লালচে দাগ পড়ে ভিটামিন 1 এর অভাবে, আবার খাওয়ার রুচি কমে যায় ভিটামিন B1 ও B এর অভাবে। তাই বলা যায় তনুর শরীরে ভিটামিন B3, B ও B এর অভাবে উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে। এখন এই সমস্যাগুলোর সমাধানকে তনুকে উক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এমত অবস্থায় ভিটামিন B এর অভাব পূরণের জন্য ভিটামিন B3 পাওয়া যায় এমন খাদ্যদ্রব্য যেমন মাংস,
যকৃত, আটা, ডাল, বাদাম, তেলবীজ, শাকসবজি ইত্যাদি নিয়মিত ও পরিমাণ মতো খেতে হবে। আবার ভিটামিন B1 ও বি এর অভাব পূরণের জন্য এখানে কিন্তু উক্ত ভিটামিন সমৃদ্ধ খাদ্যদ্রব্য যেমন চাল, আটা, শাকসবজি, মাছ, মাংস, ডিমের কুসুম ইত্যাদি নিয়মিত খেতে হবে। উপরোক্ত খাদ্যগুলো গ্রহণ ছাড়াও ডাক্তারের পরামর্শ অনুসরণ করে চলে তনু তার সমস্যাগুলোর সমাধান করতে পারে। আচ্ছা, এরপর 2 নম্বর সৃজনশীলটির উত্তর দেখে নেওয়ার পূর্বে আমরা এটির একটু উদ্দীপকটাকে দেখে ফেলি। দেখো, এখানে মূলত তোমাদেরকে একটা ছক দেওয়া রয়েছে যা একটা পিরামিডের মতো, তাই না? তো দেখো ABCD, এখানে কিন্তু এক একটা খাদ্যর নাম দেওয়া রয়েছে। তো দেখো, এখানে সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে ফেলি। ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে রাফেজ কি? উত্তর দেখো, শস্য বীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদি দীর্ঘ তত্ত্বময় অংশই হলো রাফেজ। খ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? উত্তর, জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা ও আমিষ ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই খাদ্যপ্রাণ। এটি সাধারণত খাদ্য অতি সামান্য পরিমাণে থাকে। বিপাকক্রিয়ায় উৎসেচকের সাথে এনজাইম হিসাবে খাদ্যপ্রাণ কাজ করে। এটি প্রাণীর বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। এই উপাদানটি জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। এর অভাবে দেহের ক্ষতিপূরণ ও বৃদ্ধি সাধনসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এরপর গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? দেখো, গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো। তো চলো উত্তরটি আমরা দেখি। উদ্দীপকে একটি খাদ্য পিরামিড দেখানো হয়েছে। উল্লেখিত খাদ্য পিরামিডে খাদ্যর উপাদানগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হলো এ, স্নেহ জাতীয় খাদ্য যা দুধ, বি, আমিষ জাতীয় খাদ্য যা মাংস, সি, ভিটামিন জাতীয় খাদ্য যা পুঁইশাক ও আম এবং শর্করা জাতীয় খাদ্য শস্যদানা। একটি সুষম খাদ্য তালিকায় শর্করা, ভিটামিন, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করা অপরিহার্য। এই বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্দীপকের খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা নিচে দেওয়া হলো। দেখো, দুধের পরিবর্তে এখানে পনির বা দই খাওয়া যেতে পারে, মাংসের পরিবর্তে মাছ বা ডাল খাওয়া যেতে পারে, যেটাতে একই উপাদান রয়েছে। এবার দেখো, পুঁইশাক ও আমের বদলে লাল শাক ও জাম খাওয়া যেতে পারে, শস্যদানার পরিবর্তে ভাত বা রুটি খাওয়া যেতে পারে। আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়, তাই দুপুরের খাবারে অবশ্যই উপরোক্ত সুষম খাদ্য তালিকার খাদ্য থাকা ভালো। এরপর ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? দেখো, যে ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, একটি সুষম খাদ্য পিরামিডের সর্বনিচু স্তরে শর্করাকে রাখা হয়। উদ্দীপকের চিহ্নিত শস্যদানাও খাদ্য পিরামিডের সর্বনিচের স্তরে রয়েছে। সুতরাং উদ্দীপকের চিহ্নিত খাদ্য উপাদানটি শর্করা। শর্করা মানুষের প্রধান খাদ্য। এটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে। দেহের পুষ্টি চাহিদা পূরণে শর্করার ভূমিকা অপরিহার্য। জীবদের বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তা শোষণের সময় শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। শস্যদানা হতে প্রাপ্ত প্রতি গ্রাম শর্করা জারণে কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সেলুলোজ একটি অপ্রাচ্য প্রাকৃতিক শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য যা কোষ্ঠকাঠিন্য রোধক। এছাড়া শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ হয়। খাদ্য এর অভাবে ঘটলে স্নেহ জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না, ফলে শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়ে কিটোসিস রোগ হয়। আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায়, ক্ষুধা বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায়। এ সকল কারণে চিহ্নিত খাদ্য উপাদানটির গুরুত্ব অপরিসীম। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনের সমাধানগুলা লার্নফ্লুয়েন্সি চ্যানেলে পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।